এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি আমি কোথায়? আমি আমি কি বেঁচে আছি? আমি এখানে কেন? রিমি এক নিঃশ্বাসে ঘুম জড়ানো স্বরে বলে উঠে আস্তে আস্তে বিছানায় বসলো। আচমকা নিচে পড়ায় বেশ ভালো কোমর ব্যথায় আহ করে উঠল। তুষিকে অকথ্য গলায় কয়েকটা গালি দিতেও ভুলেনি সে। তুষির ভীষণ হাসি পেল, খিলখিল করে হেসে উঠে বলল, শোন শাকচুনি, প্রথমত আমাকে ধরে ঘুমিয়েছিস, এটা একটা ভুল। আর তার মধ্যে আবার ছাড়াতে গেছি, ভালোভাবে ছাড়বি তো না, আরো চেপে ধরলি। ছি ভাই, বিয়ের পরেও কি এভাবে ঢুসে ঢুসে মারবি? বেচারা দুলাভাই বিয়ের একদিন পরেই তোর চাপাচাপিতে অক্কা পাবে। এমন কথায় রিমি বেজায় রেগে গেল। ঘুমালে কি আবার হুঁচক্যান থাকে নাকি? জান্নাতের সাথেও তো সে এভাবেই ঘুমায়, তার জন্য অবশ্য জান্নাতের কাছে কম গালি খায় না। রেগে তুষির দিকে তেড়ে গেল সে। অমনি এক মুহূর্ত দেরি না করে বাথরুমের দিকে দৌড় দিল তুষি। রিমি গালি দিতে দিতে নিজেও ফ্রেশ হতে চলে গেল। সকালে খাবার টেবিলে তুষি যেতে চায়নি। ওই জঙ্গলি ভূতের মুখোমুখি হওয়ার এক বিন্দু ইচ্ছে আপাতত তুষির নেই। এমন একটা কাজ করেছে যা তুষির ভাবার বাইরে ছিল। তাই সে পণ করলো আর কখনো তুষারের সামনে যাবে না, কথা বলবে না। তান্হা ডাকতে আসায় তুষি বলে দিল তার শরীরটা ভালো লাগছে না, এখানেই যেন খাবার নিয়ে আসে। আমেনা বেগম নাস্তা নিয়ে যাওয়ার নিজের ঘরেই নাস্তা করে ওষুধ খেয়ে নিল। এরপর প্রাণের চেয়েও প্রিয় তুষির বেস্ট ফ্রেন্ড জুঁইকে কল করলো। অনেকদিন স্কুলে যাওয়া নেয়, বিয়ের 5 দিন আগে থেকেই স্কুল যাওয়া বন্ধ করেছে সে। আপাতত পড়াশোনা করার মুড নেই। বিয়ে বাড়িয়ে আবার কিসের স্কুল, কিসের পড়াশোনা? পড়বে তো ওই রিমি খচ্চর। পড়তে পড়তে শহীদ হয়ে যাক। কত কথা জমে আছে, জুঁইকে না বলা পর্যন্ত পেট ফুলে ফেপে থাকবে। রিং হওয়ার সাথে সাথে জুঁই এক গাদা প্রশ্ন ছুড়ল। ওই শয়তান কুত্তা হনুমান এতদিন পর আমার কথা মনে পড়ল? তোর তো খুব তো কথা না বলেই ভালো ছিলিস, তবে এখন কেন কল করলি? রাখ বলছি, কথা নেই তোর সাথে। যা, আপুর বিয়ে বলে একটু কল করা যেত না? কল তো ধুর, পিক পর্যন্ত দিসনি আমায়। জুঁইয়ের কথায় তুষি কান চেপে ধরে পড়ল। আস্তে ভাই আস্তে, এত জোরে কেউ কথা বলে? কান দুটো ফেটে গেছে আমার। আর কি যেন বললি? ও হ্যাঁ, কল করিনি কেন? পিক দেয়নি কেন? তোর কোনো আইডিয়া আছে এই কয়েকদিন আমার ওপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেল? দোস্ত, আমি পুরাই শেষ। ওই তুষার নামক বন মানুষের অত্যাচারে আমি 3 দিনেই 10 কেজি শুকিয়ে গেছি। জুঁই আগ্রহ বাড়িয়ে বলল, আবার কি হয়েছে? আর 3 দিনের কথা আমাকে তুই 7 দিন পর বলছিস? আজ মনে পড়েছে যে জুঁইকে বলা উচিত। বাহ বাহ, আরও কত কি দেখবো। আমি তো তোর আর বেস্ট ফ্রেন্ড না, কেউ হয় না আমি। একটু ন্যাকা কান্না করেই বলল জুঁই। তুষি হতাশ নিঃশ্বাস ছাড়ল। সে জানে এই জুঁই নামক বন্ধুটি কথায় কথায় ভীষণ ঢং করে, কিছু হলেই বলবে। আমাকে কিছু বলবি কেন? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড না? তাই সে কয়দিন যাবৎ যা কিছু হয়েছে সব বলল জুঁইকে। জুঁই সব কাহিনী শুনে ভারী অবাক হলো। তুষারকে 101টা গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। সব কথা বলে তুষি ফোন রেখে দিয়ে তানহার কাছে গেল। তানহা সকালেই বলেছে আজ তারা বাইরে ঘুরতে বের হবে। পাশেই বাণিজ্য মেলা হচ্ছে, ওইখানেই সবাই মিলে ঘুরে আসবে। রামিমও এক কথায় রাজি হয়ে যায়। শালাবাবু শালিদের সাথে আজ প্রথম কোথাও যাওয়া হচ্ছে। এই নিয়ে কথা হওয়ার সময় রিমি বলল, দুলাভাই মেলা যাব, নাগরদোলায় উঠবো না তা কি করে হয়? ইস, চুড়ি টিপ কিনবো, ইচ্ছে মতো আজ ফুচকা খাবো আর ভাইয়ার পকেট ফাঁকা করবো। তুষি ফট করে বলে উঠল, তোর তো নাগরই নাই, তবে নাগরদোলায় উঠবি কেন? যেভাবে বলেছিস মনে হয় তোর বুঝি হাজার হাজার আছে। তুষি মুখ মুচড়ে দিল। রামিম হেসে বলে উঠল, অবশ্যই শালিগণ, আজ আপনারা যা বলবেন তাই হবে। তুষিও বেজায় খুশি। তানহা জান্নাতের উদ্দেশ্যে বলল, তুই এমন চুপ কেন? তোর কি কি আবদার আছে বল। দেখছিস না 2 উছরে পোকা আগেই ভেবে নিচ্ছে কি কি কিনবে। তুষি মুখ ভেঙচিয়ে মুখ ফুলিয়ে বলল,
এই শোনো আপু, বেশি কথা বলবে না। আমাদের দুলাভাই, আমরা বুঝে নিব কি কি কিনবো আর কোথায় কোথায় ঘুরবো। যাও, তোমাকে একটু ভাগ দিব। কি বলিস রিমি? রিমি দাঁত কেলিয়ে বলে। হ্যাঁ, তা তো অবশ্যই। আবার আড্ডায় বসে গেল সবাই। এতক্ষণ খেয়াল না করলেও এবার তুষি খেয়াল হলো সকাল থেকে বন মানুষকে সে দেখছে না। চারপাশে চোখ দুটো দিয়ে খোঁজাখুঁজি করলো, অবশেষে রিমিকে বলল, এই শোন না, তুষার ভাইকে যে দেখছি না, মরে টরে গেল নাকি? মরলে অবশ্য ভালো, আমি অত্যাচার থেকে বেঁচে যাব। এরপর 40 খেতে পারবো। আর তুই বিয়ের আগেই বিধবা? এই বলেই হা করে হাসলো। তুষি রেগে গিয়ে বলল, ফাজলামি না করে বলবি। রিমি নির্বিকার জবাব। ভাইয়া একটু আগে বাসায় চলে গেছে, কি নাকি জরুরি কাজ পড়েছে বললো, তাই কারো কোনো কথা না শুনেই বেরিয়ে গেল। তবে মামির জোড়াজুড়িতে বলে গেছে আবার আসবে। তুষি এন কথায় অবাক হলো। যত দোষ করার সে নিজে করলো, আর এভাবে পালিয়ে যাওয়ার মানে কি? এত সাহস! তোর সামনে আয়, এইবার দিব চুল ছিঁড়ে। তবে আজ তো কোনোভাবেই যাওয়ার কথা ছিল না। তবে কেন গেল? কি এত দরকার পড়েছে তার? তুষিকে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে, এই ভেবে মন শান্ত হলো তার। মনে মনে ঠোঁট টিপে হাসলো। আসুক একবার সামনে, এর প্রতিশোধ সে নিবে। দুপুরে কবজি ডুবে খাওয়া দাওয়ার পর সবাই প্রস্তুতি নিচ্ছে মেলায় যাওয়ার। তানহা শাড়ি পরা দেখে জান্নাত, তুষি আর রিমি জেদ করলো তারাও শাড়ি পরবে। তুষি তেমন শাড়ি সামলে রাখতে পারে না, তবুও সবার দেখা দেখি সেও একটা নীল রঙের শাড়ি পরে নিল। বিয়ের দিন বেশ সুন্দর করে শাড়ি পরলেও একটু পেট বের হয়েছিল বলে তার জন্যই তুষার ভাই কেমন করছিল সব মনে আছে তার। আজ আর সে ভয় নেই, তুষার ভাই তো যাবেই না মেলায়। বাড়তি কোনো ঝামেলা নেই, আজ খুব মজা হবে। এসব ভাবতে ভাবতেই সবাই রওনা দিল। মেলায় পৌঁছে দেখলেও প্রচুর মানুষের আনাগোনা, পা রাখার জোর নেই। আস্তে ধীরে পা টিপে টিপে ঘুরতে থাকলো সকলে। সবাই চুড়ির দোকানে রং বেরঙের চুড়ি দেখতে লাগলো। তুষি শাড়ি পরার জন্য ঠিকমতো হাঁটতেও পারছে না, সকলের পিছে পিছে পা বাড়াচ্ছে সে। শাড়ি সামলানো আর বিশ্বজয় করা তার জন্য এখন একই মনে হচ্ছে। মনে মনে নিজের প্রতি নিজেই অতগথ গালাগালি করে দিয়ে বসলো। কেন সবার সাথে নাচতে নাচতে শাড়ি পরতে গিয়েছিল সে? শিক্ষা হলে আর জীবনেও শাড়ি পরবে না তুষি, মনে মনে তাই ভেবে নিল। হাঁটতে হাঁটতেই পেটে অংশ থেকে কখন যে শাড়ি অল্প সরে গেছে সে খেয়ালই করেনি। সামনের দিকে তাকিয়ে হাঁটতেই হঠাৎ করেই পেছন থেকে হুট করে কে যেন তুষির পেটে জোরে সরে নখ ডাবিয়ে দিল। সঙ্গে সঙ্গে তুষি ভয়ে চকিত পিছনে তাকালো। কই, এত মানুষের মধ্যে কাকে কি বলবে সে? ডান হাত পেতে দিয়ে দেখলো হালকা রক্ত বের হয়ে আসছে। কান্না চলে আসলো তুষি। কোনো উপায় না পেয়ে জান্নাতকে জোরে ডাকলো। জান্নাত পেছনে তাকিয়ে দেখলো অনেকটা পেছনে পড়ে আছে তুষি। এরপর জান্নাতের সাথে দোকানে দোকানে সব কিছু দেখতে লাগলো। তবে মনের মধ্যে খুঁতখুঁতানি এক বিন্দুও কমলো না। হঠাৎ হাতে রিং দেখার সময় পিচ্ছি ছেলে তুষির হাতে একটা চিরকুট আর মলম দিয়ে দৌড়ে চলে গেল। কাগজটা খুলে দেখতেই সামনে গুটি কয়েক অক্ষরে এলোমেলোভাবে লেখা, শাড়ি যখন সামলে রাখতেই জানে না, তবে কেন শাড়ি পরতে হয়? মানুষকে কেউ দেখানোর জন্য শাড়ি পরে? আমি এসব সহ্য করব না। আর একবার এইভাবে শাড়িতে দেখলে একদম খুন করে দেব। আর ওইভাবে রক্ত বের হওয়ার জন্যই জোরে নখ ডাবিয়ে দিয়েছি। বেশ করেছি, মলমটা লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আশা করি এবার থেকে শাড়ি পরার সময় 10 বার ভাববে। ইতি, কেউ না। তুষি চিঠিটা বারবার পড়ল। আশ্চর্য, কি ঠান্ডা মাথায় হুমকি, আবার ব্যথা দিয়ে মলমও পাঠিয়ে দিয়েছে। এটা কে হতে পারে? তুষার ভাই? না, সে কি করে এখানে আসবে? এসব ভাবনার মাঝেই পাশে তাকিয়ে দ্বিগুণ গতিতে চমকে গেল তুষি। সামনে স্বয়ং তুষার ভাই দাঁড়িয়ে কথা বলছে দুলা ভাইয়ের সাথে। এ কি করে সম্ভব? সে আসবে, কেউ আমাকে জানালো না কেন? এখন আমার কি হবে? মনের মাঝে একটাই কথা বলা বলি করছে, তুষি তু তো গেয়া। অমনি তুষার কানে ফিসফিস করে বলল, লুকিং লাইক সো হট সুইটহার্ট। ইহানো কথায় তুষির হৃদস্পন্দন থমকে গেল। শুকনো ঢোক গিরে গলা ভিজিয়ে নিল। মনের ভেতর যে ঝড় বইছে সেটা কাউকে বুঝতে দিল না। ইচ্ছে করে তুষারের কথায় কোনো উত্তর দিবে না বলে সিদ্ধান্ত নিল। শাড়িতে একদম বউ বউ লাগে, তাই বলে তো পেট দেখানো যাবে না। তুষার বলেই রামিমের সাথে চলে গেল। এবার বুঝতে আর বাকি রইল না মলমা চিঠির মালিককে। নানা রকম চুড়ি, শাড়ি, টিপ, আলতা, নূপুর কিনল।
ফুচকা, ঝালমুড়ি, হরেক রকম আচার খেলো। বাড়ির সবার জন্যই মোটামুটি কেনাকাটা করলো। তুষারও উঁকি ঝুঁকি দিয়ে তুষির আশেপাশেই থাকছে। কোনো অভিজ্ঞতা না থাকায় তুষি যে চুড়ি কিনলো, সেও তুষির অজান্তে ওই রকম 2 ডজন চুড়ি আর একটা নুপুর পকেটে পুরে নিল। তবে নাগরদোলায় ওঠার সময় বাঁধলো আর এক বিপত্তি। তুষির সাথে বসেছে তুষার আর জান্নাত, আর এক পাশে তানহা, রামিম এবং রিমি। যখনই নাগরদোলা উপর থেকে নিচের দিকে নামতে শুরু করলো, তুষি দিল এক চিৎকার। ভয়ে তুষারের হাতে জুড়ে নখ ডাবিয়ে দিল। এরপর ক্ষান্ত হলেও না, কান্না শুরু করে চিল্লাতে লাগলো। তুষার ব্যথা তো পাচ্ছেই, তবুও তুষির ভয়ের জন্য কিছু বলতেও পারল না। এরপর আলতো করে কাঁধ ধরে রাখলো। নাগরদোলা থেকে নেমে ভয়ে কাঁপতে লাগলো তুষি। এরপরও ভাব নিয়ে বলল, দুলা ভাই শোনো না, চলো আবার নাগরদোলায় উঠি, এবার আর ভয় পাবো না। তুষার অবাক হয়ে শুনল সব কথা। এরপর দিল এক ধমক। বেয়াদব দেখেছি, তবে তোর মতো ডাইনি দেখিনি। দেখ হাতের অবস্থা, উঠলে তো ঠিকই ভ্যা ভ্যা করে কাঁদিস, এখন আবার যেতে চাস? তো বল, তোকে উপরে রেখে দিব আজ সারা রাত। সবাই ওর দশা দেখে ঠোঁট টিপে হাসলো। রামিম এবার বাসায় যাওয়ার তাড়া দিল। সন্ধ্যা প্রায় হয়ে এসছে। ব্যস্ত রাস্তায় তারা 6 জন হেঁটে হেঁটে এগোচ্ছে। সাথে খুশ গল্প তো আছে। সবাই বেশ এগিয়ে গেছে। তুষার পেছনে তাকিয়ে দেখলো তুষি অনেক পেছনে পড়ে আছে। তুষি এক হাতে পরা চুড়িগুলো নড়ে চড়ে দেখছে আর হাঁটছে। এমন সময় হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই তুষার হাতটা খপ করে ধরে ফেলে। হাত ছেড়ে আধো আধো অন্ধকারে বুক পকেট থেকে লাল কালো চুড়িগুলো হাতে নিয়ে তুষির বাঁ হাত শক্ত করে চেপে ধরে একে একে পরিয়ে দিতে লাগলো। তুষি ওর মুখ পানে চেয়ে দেখলেও সে খুব যত্নে তার ভালোবাসাময় চুড়িগুলো পরাচ্ছে। একে একে সকল অভিমান অভিযোগ সব যেন মুহূর্তেই লজ্জা পেয়ে দূরে কোথাও উধাও হয়ে গেল। যাওয়ার গিয়ে চুপি চুপি বলে গেল, এই ছোট ছোট আদরে ভালোবাসা যত্নের মধ্যে আমরা তো খুবই ঠুনকো। এক ধানে তাকিয়ে থাকতেই কানে বাজলো, এক চাঁদকে সাক্ষী রেখে আমার নিজস্ব চাঁদের হাতে ভালোবাসা মেখে দিলাম, যাতে আকাশের চাঁদ আমার নিজের চাঁদকে দেখে হিংসে করে। এর জন্য তার সামনে অল্পখানি খুব যত্নে কেনা ভালোবাসা পরিয়ে দিলাম। এ কথা বলে এক মুহূর্ত দেরি না করে চুড়ি পরানো হাতে একটি গাঢ় চুমু খেলো। ঘোর লাগা কণ্ঠে শুধালো, এটা ছিল কালকে রাতের পাওয়া। আমি কখনো কারো দেনা পাওনা বাকি রাখি না, মনে রাখিস। তবে কালকের চুমুটা ভীষণ মিষ্টি ছিল। এই বলেই চোখ টিপ দিয়ে আগে আগে হাঁটে ধরলো। তুষি হাঁ করে শুধু এসব দেখেই গেল। শেষের কথা শুনতেই সে থমকে গেল। কাল রাতে চুমু মানে কি হয়েছে? সে জ্বরের ঘরে আবুল তাবুল কিছু করে ফেলেনি তো? লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল তুষি। কান দিয়ে ধোঁয়া বের হলো। ইচ্ছে করছে মাটি খুঁড়ে ঠুস করে ভেতরে চলে যেতে। কিভাবে যাবে এখন তুষারের সামনে? কিভাবে? নাকি তুষিকে লজ্জা দেওয়ার জন্য মিথ্যে নাটক বানালো? আর কিচ্ছু ভাবতে পারল না তুষি। গটগট করে হাঁটে ধরল তাদের পেছন পেছন। আজ আকাশে শুভ্র মেঘ জমেছে। সাফেদ রঙের জানালার পর্দাটা মৃদুমন্দ বাতাসে এপাশ ওপাশ উড়ে যাচ্ছে। ঝকঝকে রোদ এসে পড়ছে চোখ মুখে। দূরের কোথাও হয়তো কয়েকটা পাখি কিচিরমিচির শব্দ তুলছে। মাত্রই চা নাস্তা শেষ করে বেশ ভাবুক দৃষ্টিতে দূরের আকাশে তাকিয়ে আছে তুষি। আজ তানহার চলে যাওয়ার দিন। সকাল থেকেই তুষি ওর পিছু পিছু 1000 বার ঘ্যান ঘ্যান করছে থেকে যাওয়ার জন্য। তবুও তানহা বুঝতে পারেনি ছোট বোনকে এখন যে তার এ বাড়িতে থাকা চলে না। শাশুড়ি সকাল থেকে কয়েকবার ফোন করে পই পই করে বলেছে আজ চলে যেতে। বাসার নিকট আত্মীয় বসে আছে তাদের জন্য, তবে আবার 4-5 দিন পর আসতে বলেছেন। তখন থেকে তুষি উদাস হয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ তার মন ভালো নেই। বোনের জন্য মন পড়ছে, কষ্ট হচ্ছে ভীষণ। কি হতো যদি প্রকৃতির নিয়ম উল্টো হতো? মেয়েরা বাবার বাসায় তখন থাকতো। এইসব আজগুবি চিন্তাভাবনা করছে আর শূন্যের দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে। এখন আর ইচ্ছে করা সত্ত্বেও আপু আসতে পারবে না। আগে যেমন এই বাড়ির মেয়ে ছিল, তেমনি এখন ওই বাড়ির ছেলের বউ। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ত্যাগ করল তুষি। রামিম বেশ আয়েস্ত করে মাথার পেছনে 2 হাত রেখে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে তানহার কাজকর্ম দেখছে। তানহা ব্যাগ সব গুছিয়ে রুম ঝাড়ু দেওয়ার সময় দুভ্রু কুঞ্চন করে প্রশ্ন ছুড়ল রামিমের পানে, এভাবে লুচুদের মতো তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আজ প্রথম দেখছো। লুচু কোথাকার? রামিম এমন কথায় মুচকি হাসি দিয়ে রাজবাড়ি কণ্ঠে উত্তর দেয়, দেখছি তো সেই ভার্সিটি থেকে, এখনো যে দেখা শেষ হচ্ছে না। কি করা যায় বলো তো? ঝাড়ু দেওয়া শেষ করে বিছানায় আয়েস করে বসল সে।
এরপর তানহা নির্বিকার জবাব। তাহলে দেখতেই থাকো, তবে শুনো, অন্য মেয়ের দিকে এভাবে তাকালে না গলা টিপে দিব, একদম মেরে দিব একদম। বউয়ের এমন কথা সে গত 4 বছর ধরে শুনে আসছে। প্রতিবারে আরও রাগানোর জন্য রামিম বলে, তাতে কি, সবে বিয়ে করলাম একটা, এখনো আরও তিনটা বিয়ে করার রাইট আছে আমার। এই বলে তানহার কোলে টুস করে শুয়ে পড়ল। তানহা রেগে মেগে আগুন। রামিমের গলা হালকা টিপে দিয়ে ফুঁসে উঠে বলল, যা না যা, তবে বিয়ে করারও শুধু 3টা কেন, আমি তো ভেবেছি 10টা বিয়ে করিয়ে দেব, যাতে সবাই মিলে তোমায় ইচ্ছে মতো মারতে পারে। আর কোলে শুয়েছো কেন? হ্যাঁ, ওঠো বলছি, ওঠো। বাকি বউদের কাছে যাও না, শুধু কোলে কেন, পারলে গলা জড়িয়ে বসে থাকো, যাও। এরপর আবার তানহা 2 হাতে রামিমের চুল ইচ্ছে মতো টেনে দিয়ে একটু ব্যঙ্গ করেই বলল, সব কত, 4টা বিয়ে করবো, ঢং গুচি দিয়ে না একদম নাক ফাটিয়ে দিব, শয়তান কোথাকার। খাওয়াবি কি, আমিও তাই দেখে নিব। হ্যাঁ, যাক, রাগিয়ে দিতে পেরেছে বউকে, মনে মনে ঠোঁট টিপে হাসল রামিম। এরপর উঁচু হয়ে তানহার নাকের মাথায় জোরে সোরে কামড় বসিয়ে দিল রামিম। ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠল। এরপর তানহা নিচু হয়ে রামিমের গলা বরাবর খুব শক্ত করে দাঁত বসিয়ে দিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে সহ্য করে নিলেও তানহার ছাড়ার নাম নেই। অবশেষে তানহা চুলের মুঠি ধরে দিল জুড়ে এক টান, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল তানহা। অবরত হাঁপাচ্ছে সে। তানহার এমন হাঁপাতে দেখে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল রামিম। কোনো কিছু না ভেবে তানহাকে 2 হাতে শক্ত করে ধরে বিছানায় শুয়ে নিজের দুটো অধরের সাথে তানহার অধর মিলিয়ে দিল। তানহা প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও এরপর নিজেও রামিমের সাথে তাল মেলালো। কেউ কারোর থেকে কম না। ভালোবাসার পরম মধুসূধা পান করতে ব্যস্ত দুজনে। 1 মিনিট 2 মিনিট এভাবে অনেকক্ষণ, তবুও কারোর ছাড়ের নাম নেই। রামিম হঠাৎ ঠোঁটে কামড় দিতেই তানহার কিছুক্ষণ আগের কথা মনে পড়ে গেল। এরপর নিজের সকল শক্তি দিয়ে রামিমের ঠোঁট জোরে সুরেই কামড় বসালো। রামিমও কম না, অনেকগুলো ছোট ছোট কামড় দিয়েই তারপর ঠোঁট ছেড়ে ক্ষান্ত হলো সে। দুজনেই হাঁপাচ্ছে। রামিম হাত দিয়ে ঠোঁট কেটে যাওয়ায় রক্ত মুছে ফিসফিসিয়ে পড়ল, রোমান্সকে কিভাবে নিরামিষ বানাতে হয় এটা তোমার থেকে আর কেউ ভালো জানে না। দূর, একেবারে ঠোঁট দুটো কে ফেলার প্ল্যান করেছিল। এমন কথায় তানহার লজ্জায় লাল নীল হয়ে যাওয়ার উপক্রম। রামিমের উষ্ণ নিঃশ্বাস তানহার মুখে উপচে পড়ছে। নিজেও এখন কন্ট্রোল হারিয়ে বসে আছে। এদিকে রামিম এখনও ঘোরের মধ্যেই আছে। আস্তে আস্তে তানহার সারা মুখে ঠোঁট দিয়ে ছোট ছোট আদর দেয়। বন্ধ চোখের পাতায় গাঢ় চুমু খায়। এরপর 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে শুয়ে পড়ে। এদিকে তানহার অবস্থা বেহাল, হাত পা থরথর করে কাঁপছে। এই মানুষটা এত কাছে আসলেই কেমন কেমন যেন লাগে, রক্ত গরম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। নিজের অজান্তেই রামিমের চুল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে শুয়ে থাকলো। রামিম লম্বা নিঃশ্বাস নিয়ে দেখে তানহার শরীরের স্মেল। এই গন্ধের কাছেই প্রতিবার হারিয়ে যায় রামিম। এমন সময় রামিম বলে, ইস, একজন পারফেক্ট বউ, তার মধ্যে আবার পারফেক্ট পার্টনার। আমার বউটা সব দিকে সেরা। একটু আগে কিভাবে পারফেক্টলি চুমু খেলো আমাকে। আই এম ইমপ্রেস পিয়সী। এই কথা বলেই কানের লতিতে ছোট কামড় দিল। তানহা এন কাণ্ডে রামিমের পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল। এরপর 2 হাতে শক্ত করে চুল টেনে ধরে শুয়ে থাকলো। গলায় মুখ গুঁজে ওভাবেই থেকে হেসে দিল রামিম। তার প্রাণ মনোহরিণী বিহারিণী এত বছরের কত চাওয়া পাওয়া কাছে আসা সব যেন আস্তে আস্তে পূরণ হচ্ছে তাদের। ভালোবাসার পূর্ণতা ঘটেছে। তুষার আজ স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে। ফুপির বাসা কাছে হওয়ায় বাসায় যাওয়া আসা অনায়াসে করা যায়। টাঙ্গাইলের মন্থলা রাস্তার পাশে আড্ডা মেতেছে সবাই। তুষার এসে দেখলেও চিরচেনা সেই মুখগুলোকে। গুটি কয়েকজনের সাথে মাঝে মধ্যে দেখা হলেও 3-4 জনের সাথে প্রায় 4 বছরের পর দেখা। সবাই নিজেদের পরিচয় গড়তে উঠে পড়ে লেগেছে। কেউ কেউ দেশের বাইরে পাড়িয়ে জমিয়েছে। সবাইকে আজ এত বছর পর দেখে প্রায় বাক হারিয়ে ফেলেছে সে। পর মুহূর্তেই দৌড়ে ঝাঁকতে ধরে অনেকক্ষণ এভাবেই বসেছিল তুষার। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কত ভালোবাসাময় মিষ্টি স্মৃতি পড়ে আছে বন্ধুদের সাথে। ব্যস্ততার জন্য এক একজনের সময় হলেও অপরজনের হয় না। এভাবেই হারিয়ে যায় আমাদের বন্ধুত্ব। আজ তারা এক হয়েছে। খুব স্পষ্ট চোখেই মনে পড়ছে সেই প্রায় 4 বছর আগের স্মৃতিগুলো।
সময়গুলো ভীষণ মিষ্টি ছিল। এক কোক কিনলে সবাই হুড়মুড়িয়ে খতম করে দিত। স্যারদের নাকানি চুবানি খাওয়াতেও ভুলেনি তারা। টিফিন টাইমে কত স্কুল বাঙ্ক দিয়েছে তার হিসেব নেই। মেয়েদের সাথে ফাজলামি তো আছে। স্কুলের সব অতীত মুহূর্তেই যেন সবার দু চোখে ভেসে উঠেছে। আর তুষারের বন্ধু তৌফিক ওর উদ্দেশ্যে বলল, শালা তুই তো দেখি দিন দিন চাঁদের নেয়াল হইতাছস। ভাই শরীরে কি ডলস কস না আমাগো, আমরাও দিতাম। কি রে বাল, কি করিস শ্যাম? শ্যাম তাল মিলিয়ে বলে, ওর কথা বাদ দে, শালাই তলে তলে মধু খায়, জানোস না তো তোরা? তাই মনে কর সুন্দর হয়ে যাইতেছে। কি রে মামা, তলে তলে এত দূর? কই কই মায়েরা ক্যাডা দোস্তগণ, ওরে আজকে কেউ ছাড়বি না। হালাই টিট দিব, এরপর ছাড়া পাবো। কি কস তোরা সবাই? তানভীর এ কথা বলে তুষারের পেটে গুঁতো দিল। সবাই হো হো করে হেসে দিল। তুষার বলল, হ ভাই, সুন্দর হইছে, ফুপির মায়ার আদর খাইয়া। তোগরে যদি ফুপি টুপি থাকে তাইলে ফুপিকা বাচ্চির আদর খাওয়া ভুলেও ছাড়িস না। লাইগা পর দেখবি দিন দিন চেহারা গ্লো করতেছে, একেবারে ফকফকা হইয়া যাবি। রাতের অন্ধকারেও দেখা যাব। তাদের মধ্যে ইফতি প্রশ্ন করে, কারো যদি কলকাতা হারবাল লাগে আমারে কইস, সালারে আমি আইনা দিব। তোরা বন্ধু বলে কথা, এইটুকু উপকার করবার পারি। দেখ আমি এক পায়ে রাজি। এই বলেই ইপ্তি এক পায়ে দাঁড়িয়ে থাকলো। সবাই ওরে ধরে ধুমধাম কয়েকটা লাগালো। আবির ইপ্তির উত্তরে বললে, তোর কাছে আছে মানে? কি বোঝাতে চাস? তুই প্রতিদিন ডোজ নেস? এই মামা দেখ দেখ, ওই শালার ইঞ্জিন চলে না ভাই। আমগো সবারই ঠিকঠাক আছে, তুই বেশি বেশি খা, আমগো লাগতো না। আবিরের কথায় হাসিতে ফেটে পড়ল সবাই। আস্তে আস্তে একজন আরেকজনের উপর ঢলে পড়ে যাবে এমন অবস্থা। এরপর ভালো মন্দ কে কী করছে সব কিছু জেনে নিয়ে আড্ডা চলল। দেখে কেউ বলতে পারবে না আজ তাদের এত বছর পর দেখা হয়েছে। মনে হচ্ছে তারা সেই শৈশবে ফিরে গেছে। শৈশবের স্মৃতি হচ্ছে সুমধুর, কখনো ভোলা যায় না। সেই স্মৃতি কাটানো বন্ধুদের। বন্ধুরা যেন একটা প্রাণ। জীবনের মন খারাপের কথা বলার জন্য হলেও একটা মনের মতো বন্ধু থাকা দরকার, যে কখনো বকবকানি শুনে বিরক্ত হবে না, গালি শুনে নাক ছিটকাবে না, বরং একটা গালি দিলে আরও চারটা দিয়ে দিবে। সারাদিন হই হই করে টাঙ্গাইল, পৌর উদ্যান, ডিসি লেক এইসব জায়গা দিয়ে তারা ঘুরে বেড়ালো। আজ কারোর মধ্যে এক বিন্দু পরিমাণ ক্লান্ত নেই। নেই মনের গোপন ব্যথা, নেই বাড়ি ফেরার ভীষণ তাড়া, কিচ্ছু নেই। বন্ধু পাশে আছে তাহলে ওই সব তো এসবের কাছে খুবই তুচ্ছ। তারা হুট করেই কোথাও যেন উধাও হয়ে যায়। এভাবে সারাদিন বন্ধুদের সাথে কাটিয়ে সবাইকে বিদায় দিল তুষার। এরপর ফুপ্পিকে বাচ্চির উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের গধূলি লগ্নে সূর্যটা হেলে পড়েছে। তানহা যাওয়ার জন্য রেডি হচ্ছে। তানহা একটু পরপরই নাক টেনে কাটছে। পাশেই নাক ফুলিয়ে বসে আছে তিন বোন। তুষির কান্নায় নাকের ডগা লাল হয়ে উঠেছে। তানহা সব ব্যাগ নিয়ে বের হয়ে আসলো। নূরজাহান তুষারকে ডাকতে গেলেন। সেই যে ছেলেটা বিকেলের আগে এসেছে, এরপর ক্লান্তিতে দু চোখ এক করে ঘুম দিয়েছে। তুষার গুমু গুমু চোখে বাইরে এসে দেখলো বাড়ির অবস্থা শোকে কাতর। তানহা একবার আমেনা বেগমকে আবার আতিকুর রহমানকে ধরে কেঁদে যাচ্ছে। আজাদ, আলতাব আর নাজমা বুঝাচ্ছে, তবুও কাজ হচ্ছে না। পাশেই হেঁচকি তুলে নাক টানছে তুষি। তুষার মনে হলো বড্ড ঢং করেছে এই মেয়ে। আশ্চর্য, এভাবে কাঁদার কি আছে? সে কি আর আসবে না? বিয়ে হয়েছে, এখন তো স্বামীর ঘরেই থাকতে হবে। কিন্তু দেখো, শাকচুন্নিকে দেখে মনে হচ্ছে সে নিজেই যাচ্ছে শ্বশুর বাড়ি। তুষার বিড়বিড় করে বলল, একবার শুধু আয় আমার কাছে, কিভাবে বাপের বাড়ি থাকতে হয় তা ধীরে ধীরে বুঝাবো। অনেক খাচ্ছিস বাপের বাড়ি, এখনই খেয়ে নে। বিয়ের পর বাপের বাড়ির নাম মুখে আনলে একদম পিটিয়ে সোজা করে দিব। বিয়ের পর জামাই বাড়ি হচ্ছে একমাত্র বাড়ি। সারাদিন কান্নাকাটি করলেও আমার বুকেই থাকতে হবে, আজীবন আমরণ। এইসব বলে তুষির দিকে পরখ করল সে। তুষি শুধু একবার মুখ উঁচিয়ে দেখলো, অমনি আবার নিচের দিকে তাকিয়ে থাকলো। এখন তার কোনো ইচ্ছে নেই বনমানুষকে দেখার। কাঁদতে দেখলেই তুষিকে ভেঙে মজা নেয় তুষার। এইসব আপাতত ভালো লাগবে না তুষি। এখন সে বোনের জন্য কান্না করতে ভারী ব্যস্ত। তানহাকে সবাই বুঝিয়ে সিএনজিতে উঠিয়ে দিল। আতিকুর রহমানের বুকটা পুড়ে যাচ্ছে। মেয়ের কান্না সহ্য হয় না তার। এক হতাশ শ্বাস ফেলে সবাই আবার বাসায় চলে আসলো। তুষির চোখ নাকের দিকে তাকিয়ে হালকা কপাল কুঁচকালো। মন খারাপ তুষিকে একটু খ্যাপানোর জন্য বলল,
রাক্ষসী রানী কটকটি। এই একটি কথা শুনে এক মুহূর্তের জন্য একটু আগের কান্না ভুলে গেল সে। রাগ উঠে গেল, নাকের ডগা তীর তীর করে কাঁপল। জবাব দিল, তোমার বউ। তুই। আস্ত জঙ্গলি ভূত। হ্যাঁ তোর জামাই। এই বলে তুষার তুষির চুলের বিনুনি ধরে দিল জোরে টান। তুষি রেগে ফুঁসতে ফুঁসতে ধরতে গেলেই তুষার বউ দৌড় বাসায় ভেতর চলে গেল। আর তুষিও হাল ছাড়ার পাত্র নয়। আজ ধরতে পারলে আস্ত চিবিয়ে চিবিয়ে খাবে সে, কোনোভাবেই ছাড়বে না তুষি। অনেক বেয়াদবি হয়েছে, এখন আর সহ্য করবে না সে। তাই পিছন পিছন তুষিও দৌড় দিল। তুষারের হাসির ঝঙ্কার আর তুষি চিল্লা চিল্লি চিৎকারে সারা বাসা ভয়ে কেঁপে উঠল। কেউ কারোর থেকে কম না। একজন দৌড়াচ্ছে আর একজন তাকে ধরার জন্য প্রাণপণ পিছু ছুটছে। এহেন বাচ্চামো কাণ্ড দেখে বাকি সবাই দীর্ঘশ্বাস ত্যাগ করলো। এ আবার নতুন কি? ছোট থেকেই চলে আসছে এসব। এই ভালো, এই আবার খারাপ, এই এখন কেঁদে কেটে এখনকার এই আবার মারামারি ঝগড়াঝাটি হাসাহাসি। বয়স 50-এর ঘরে গেলেও হেরা ছেলে মানুষই থাকবে, বড় হবে না কখনো। তুষার দৌড়াতে দৌড়াতে ছাদে গিয়ে ঠেকল। সিঁড়িঘরের দরজায় এসে অবরত হাঁপাচ্ছে তুষি। এত দৌড় মনে হয় কখনো দেয়নি সে। এই তুষারে বাচ্চার জন্য আজ দুর্বল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে এই অল্প দৌড়াদৌড়ি করে। হাত পা অসাড় হয়ে মনে হচ্ছে ধপ করে ফ্লোরে পড়ে যাবে। তুষা ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে ওকে থামতে দেখে জোরে শ্বাস নিয়ে পড়ল, কি রে, এইটুকুতেই হাঁপিয়ে গেলি? তবে আমাকে সামলাবি কিভাবে? আবার আসিস আমার সাথে লড়তে? হাউ ফান। মজা করে উচ্চস্বরে বলে উঠল। টুসি যাও ভেবেছিল এখন চলে গিয়ে রাতে মজা দেখাবে, তার হলো না। রেগে মেগে বোম হয়ে তুষারের নিকট দৌড়ে গেল সে। তখনই বাঁধল আরেক বিপত্তি। ছাদের মেঝে পানিতে কিছুটা পিচ্ছিল হয়েছিল। যখনই তুষারের হাতে খামচি দিতে যাবে তখনই তড়িৎ গতিতে চিৎপটাং হয়ে পড়ে গেল। নিজে তো পড়লো, সাথে তুষারকে নিয়ে পড়লো। এহেন হঠাৎ আক্রমণে তুষার কিছু না বোঝার আগেই ধপ করে মেঝেতে পড়ে গেছে, যার জন্য তুষার মাথায় বেশ চোট পেল। নিজের দিকে তাকাতেই তুষারের চোখ বড় বড় হয়ে গেল। নিজের উপর তুষিকে দেখে কিছু ভাবতে পারল না সে। কেমন হৃৎপিণ্ড উল্কা পেকে ছুটছে, ধক 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 করছে। তুষিরও অবস্থা নাজেহাল, কান দিয়ে গরম ধোঁয়া বের হয়ে যাচ্ছে। কেমন কেমন লাগছে, আবার উঠতেও ইচ্ছে হচ্ছে না। আজ সব লজ্জার মাথা খেয়ে এভাবেই পড়ে থাকতে ইচ্ছে করছে, তবে সেও কম যায় না। মাথায় দুষ্টু বুদ্ধিরা নড়চড় করতেই তুষি শক্ত করে গলা চড়িয়ে ওভাবেই পড়ে রইল। এতটা কাছে থেকে নারীর স্পর্শ সহ্য হচ্ছে না তুষারের, গলা কাঠ হয়ে যাচ্ছে। একটু পানি খুঁজে বেশ তৃষ্ণা পেয়েছে, চোখ হয়েছে অস্বাভাবিক বড়। তবুও সামলে বহু কষ্টে বলে, তুষু চুন্নি রে, তুই কি আমাকে মারার প্ল্যান করছিস? দেখ, উঠে যা বলছি। নিজে একা পড়তে পারলি না, আমাকেও ফেলে কোমর মাথা সব ফাটিয়ে দিলি। ইস, আমার কোমর শেষ একদম, আর বোধহয় হাঁটতে পারবো না, মরে গেলাম রে বাবা। তুষি শয়তানি হাসি হেসে জবাব দেয়, এখন এত নড়াচড়া করছো কেন? একটু আগে না বললে তোমাকে নাকি সামলাতে পারবো না? তোমার মতো জঙ্গলি ভূতকে সামলানোর জন্য আমি একাই তুষির যথেষ্ট। কি বলো, আরো প্রমাণ পেতে চাও? এই বলেই তুষি তুষারের মুখে ফুঁক দিল। আস্তে আস্তে ঠোঁটের কাছে যাওয়া তুষারের মনে হচ্ছে প্রাণ চায় চায় অবস্থা। এই অবস্থা দেখে বেশ মজা পেল তুষি। যেভাবেই হোক জব্দ করতে পেরেছে আজ বন মানুষকে। এভাবেই জোরে হেসে দিল। তুষার কম্পিত গলায় শুধালো, ফবিকা বাচ্চি, অনেক হয়েছে, উঠে পড় এইবার, নয়তো ভুল কিছু করে ফেলবো, তখন আমাকে দোষ দিতে পারবি না। যাব না, আজ এভাবেই থাকবো। তোমার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কচু করবে তুমি, কচু। এহেন কথায় তুষারের আত্মসম্মানে লাগলো, তাই সেও এখন আস্তে পিষ্টে দু হাতে বন্দি করে রাখলো তুষিকে। কোমর পেঁচিয়ে যা দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিল। মুখে তার দুষ্টুমির ছটা। তুষি দর দর করে মুহূর্তেই ঘেমে নেমে একাকার। ছুটার জন্য প্রাণপণে নড়াচড়া করছে, তবুও তুষারের হাত থেকে ছুটার নাম নেই। ছেলেদের সাথে সব কিছুতে পারলেও শক্তিতে পারা যায় না। অবশেষে হার মেনে তুষি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি বোধহয় মরে যাচ্ছি তুষার ভাই, প্লিজ ছাড়ো, আর ভুল হবে না, আর জীবনেও কাছে আসবো না, প্লিজ, মরে গেলাম। এমন বেহাল দশায় আনতে পেরে তুষার খুশিতে কোটি কোটি দুষ্টুমি ছলে জবাব দেয়, মুরগি যখন নিজেই শিয়ালের কাছে ধরা দেয়, আর যদি বলে আমাকে খেয়েও না, ছেড়ে দাও, তবে শিয়াল কি তার কথা শুনবে? এই কথায় রীতিমতো ভয়ই গুটিয়ে গেল। বুঝলো ছাড়া পাবে না সে, তাই অবশেষে তুষিও তা করে গেল।
কমলার কোয়ার ন্যায় তুষির ঠোঁট দুটো ভয়ে তরতর করে কাঁদছে। এই কম্পিত ঠোঁটের দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। আস্তে আস্তে সেই ঠোঁট নিকটে আসতেই সিঁড়ির দিক থেকে রিমির ডাক দুজনের কানে চলে আসে। এখানে অবস্থায় দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। তুষার তৎক্ষণাৎ তুষিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে দাঁড়ায়। ধরপড়িয়ে উঠে পড়ে তুষিও 10 হাত দূরে সরে যায়। ভয়ে সারা শরীর কাঁপছে তার। রিমি কিছু দেখে ফেলেনি তো? দেখলে সর্বনাশ হয়ে যাবে। ততক্ষণে রিমিও ছাদে এসে পড়েছে। দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তাদের তো এখন মারামারি করে নাক মুখ ফাটিয়ে দেওয়ার কথা, তবে এভাবে শান্ত কেন? রিমি শান্ত হয়ে বলল, তোমাদের দুজনকে কাকিয়া ডাকছে, এখনই যেতে বলেছে। সন্ধ্যার পর নাকি ছাদে থাকা ভালো না। তুষার ভাইয়া তাড়াতাড়ি আসো। তুষি, তুই আমার সাথে আয়। তুষার নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলে, যাও, 5 মিনিট পর আমি আসছি। কথা শুনে অমনি রিমির সাথে হাঁটা ধরল তুষি। উফ, আজকে কি বাচ্চাটাই না বেঁচে গেল। কি ভয়ঙ্কর বল মানুষ রে বাবা। যেভাবে জ্বলন্ত আগুনের ন্যায় চোখ দুটো দিয়ে তাকায়, মনে হয় আস্ত গিলে খাবে। 101টা গালি দিয়ে কম্পিত পা নিয়ে নিচে পা পাইল সে। আর রিমিকেও মনে মনে ধন্যবাদ জানাতে ভুলল না তুষি। তুষার ওদের দিকে তাকিয়ে বড় সড়ো শ্বাস ত্যাগ করলো। কি থেকে কি হচ্ছিল? হলে হতো, কেন যে ওই রিমি শাকচুনি চলে আসলো? একটু পর আসতে পারলো না? যেই টুপ করে চুমুটা খাবো অমনি হাজির হলো। সাধে কি আর বলি, রাজাকারের বংশধর। রোমান্টিক মুহূর্তে বাধা দেওয়ার জন্য ঠিকই সুরসুর করে চলে আসছে। বিরক্তিকর। এভাবে গালি দিতে দিতে নিজেও সিঁড়ির দিকে পা বাড়ল। চারপাশে শুনশান নীরবতা। রাত ভীষণ গভীর। ঝিঝি পোকার দলবদ্ধ হয়ে বাইরে উঠছে। নিকষ কালো অন্ধকারে অনেক দূরে কয়েকটা খ্যাঁকশিয়াল ভয়ঙ্করভাবে ডেকেই চলেছে। কোথাও এক বিন্দু পরিমাণ আলোর দেখা নেই। পরিবেশটা ভুতুরে ভুতুরে লাগছে। বাসার সকলে গভীর নিদ্রায় জর্জরিত। শুধু সবার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। গা ছমছমে অন্ধকার ঘর থেকে হঠাৎ তুষি বের হলো। চারপাশে চকিত দৃষ্টি নিবদ্ধ রেখে এক বিন্দু দেরি না করে ভয়ে ভয়ে সোজা একটি রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে। বুক ধড়পড় করে চলছে চারপাশে নিশ্চুপ পরিবেশ থেকে। সেই রুমের দরজা হালকা ভিড়ানো ছিল বলে হুড়মুড় করে ঢুকে পড়ল তুষি। রুমের চারপাশে সচেতন দৃষ্টিতে তাকিয়ে দেখলেও খালি গায়ে শুধু ট্রাউজার পরা অবস্থায় উপর হয়ে ঘুমিয়ে আছে এক যুবক। মুহূর্তেই যেন তুষির দৃষ্টি সেখানেই থমকে গেল। বেশ অনেকটা সময় সেদিকেই তাকিয়ে থাকলো। কি নিষ্পাপ মায়ায় ভরা মুখখানি। এলোমেলো চুলগুলো ফ্যানের মৃদু বাতাসে কপাল স্পর্শ করছে। কে বলবে এই ছেলেটা সারাদিন বাদরের মতো আচরণ করে, তুষিকে সব সময় জ্বালানোর জন্য প্রস্তুত থাকে। তুষি হঠাৎ ভারী ইচ্ছে হলো খুঁচা খুঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে। আপাতত সেই সব ইচ্ছে মনের মাঝেই পুষে রেখে ফুঁস করে বড় নিঃশ্বাস ছাড়ল তুষি। পর মুহূর্তে যে কাজে এখানে আসা তার সেই কাজে গভীর মন দিল। চুপি চুপি রুমের এখানে সেখানে হন্য হয়ে কি যেন খুঁজল। কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই মুখে রহস্যময় হাসি ছোটাছুটি। খুবই সতর্কতার সাথে নিজের কাজটি শেষ করে বিজয়ী হওয়ার ভাব নিল সে। এরপর জিনিসপত্রগুলো আগের স্থানে ঠিকঠাক রেখে চুপি চুপি রুম ত্যাগ করে নিজের ঘরে আয়েস করে এক ঘুম দিল। আজ সকাল সকাল আজাদ সাহেব চলে যাবে। তার অফিসে কয়েকটা দিন ছুটি ছিল, তার মধ্যে আজই শেষ দিন। এর জন্য সকাল সকাল সবাইকে রেডি হতে বললেন তিনি। নূরজাহান সব গুছিয়ে তুষারকে ডেকে দিলেন। আগে আগে বাসায় পৌঁছে অনেক কাজ করতে হবে। আর তার একার সংসার যেভাবে রেখে এসছে মনে হয় সেভাবেই রয়ে গেছে। তাই সে বাড়িতে আর থাকতে পারল না। সকালে নাস্তা করে ঘণ্টাখানিক বাদেই তারা বের হবে, এমনটাই আজাদ সাহেব তাদেরকে জানিয়েছে। আমেনা বেগম উসকুস করছে আর 2 দিন ভাবিকে রেখে যেতে, কিন্তু তার এক কথা, না গেলে তাকে রান্না করে খাওয়াবে কে? আর খালি বাসায় ভালোও লাগে না। তাই সে বোনকে আদর করে বললেন, তোদের বাসায় তো কয়েকদিন থাকলাম, এখন না হয় তুই আমাদের বাসায় গিয়ে ঘুরে আয়। আমেনা বেগম মন খারাপ করেই চলে যেতে নিলে আবার বোনকে ডাকেন, আচ্ছা, এত অভিমান করতে হবে না। তুই তো দেখি সেই ছোট্ট আমেনায় আছিস, কথা না রাখলেই মনে এক গাদা অভিমান জমিয়ে বসে থাকিস। যা, তোর ভাবিকে আবার কয়দিন পরেই পাঠিয়ে দেব। আমিও অফিস শেষে চলে আসব, এখন হবে? আমেনা বেগমের হয়তো একটু মন করলো, জবাব দিল, কথা দিয়ে যাও তাহলে ভাবিকে কয়েকদিন পরেই পাঠাবে। মা বাবা মারা যাওয়ার পর তোমরাই তো আমার সব, তোমরা ছাড়া
আর কি আছে, আমার মা বাবা আমাদের ছেড়ে চলেই গেল, আর কটা দিন থেকে গেলে কি বেশি ক্ষতি হতো ভাইয়া? আজা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারও যে ভারী কষ্ট হয় মা বাবার জন্য। চোখের কোণে পানি চিকচিক করছে আমিনার, তাই নিজেকে যথেষ্ট সামলে উত্তর দেয়, না, এমন কথা বলতে নেই আমেনা। আল্লাহর ডাকে সবাইকে চলে যেতে হয়। মা বাবার মতো আমরাও তো একদিন এভাবেই চলে যাব। কয়েকদিনের মেহমান হয়েই পাঠায় আমাদের। সে যাই হোক, এসব নিয়ে মন খারাপ কেন? আমি আছি না, আতিক ভাই আছে। কথা দিচ্ছি তোর ভাবি কয়েকদিন পরেই আসবে। তুষার ঢাকা চলে যাওয়ার পর পাঠিয়ে দেব। তুষার কবে ঢাকা যাবে? ছেলেটা ভালো মতো কয়েকদিন থেকেও যেতে পারে না, নিজের উপর খুব প্যারা যাচ্ছে বোধহয়। হ্যাঁ তা তো যাবেই, নয়তো সিজিপিএ ভালো হবে কি করে? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, এখন আসো, নাস্তা করে নাও। চল সবাই মিলে নাস্তা করি, এরপরই বের হব। আমিনা বেগম চলে গেলেন সবাইকে ডাকতে। খাবার টেবিলে তুষার কালকের ঘটনা মনে পড়ায় কয়েকবার তুষির দিকে হাত চোখে তাকিয়েছে। যতবারই তুষিকে খেয়াল করলো ততবারই তুষি কেমন যেন দাঁত কেলিয়ে দুষ্টু হাসি হেসেছে। ব্রু কিঞ্চিত করে বাবুক হয়ে অনেকক্ষণ মনে মনে ভেবেও সে হাসির কোনো কারণ জানতে পারল না। মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেল এই বেয়াদবের? হলে হতেও পারে, কালকে দোষটা তো আর ছোটোখাটো নয়, তাই হয়তো সামলাতে অনেক কষ্ট হচ্ছে। যেখানে তুষির লজ্জা পাওয়ার কথা সেখানে হাসতে দেখে ভারী অবাক হলো তুষার। খেয়ে নিয়ে তুষার রুমে চলে গেল। মায়ের তাড়ায় তিনি বলে দিয়েছেন মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হবি, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। সব কাপড় আগেই ব্যাগে গুছিয়ে রাখা ছিল, শুধু আজ যেটা পরে যাবে সেটাও ওয়ার্ড্রপে রাখা। তুষার একটু খুঁতখুঁতে স্বভাবের, মন মতো যদি কোনো কাজ না হয় তবে মাথা গরম হয়ে যাবে। এলোমেলো করে রাখা ঘর এক পরিমাণও দেখতে ইচ্ছে করে না। সব সময় সে নিজের রুম গুছিয়ে রাখে, দেখলে যে কেউ ভাবছে এটা কোনো ছেলের রুম না, বরং কোনো মেয়ের রুম। তুষি আবার এর উল্টো ভার্সান। তার একমাত্র বিছানাতেই একের ভেতর সব পাওয়া যায়, বই, খাতা, কাপড়, টাওয়াল, ফোনের চার্জার, স্কুল ব্যাগ। এক কথাই বলা যায় বিছানায় তার আসল জায়গা। আর কোনো আসবাব লাগে না তার রুমে। বিছানায় শুয়ে বসেই পড়া শেষ করে ফেলে। মাঝে মাঝে মায়ের জোড়াজুড়িতে টেবিলে বসতে হয়, সে পারে না বিছানাতেই ব্রাশ গোসল করতে। তুষার ঝটপট রেডি হতে গিয়ে নতুন কেনা পারফিউমটা ফেলো না। হন্তদন্ত হয়ে সারা রুম খুঁজেও তার টিকিটাও পাওয়া যায়নি। মনে শুধু একটাই কথা ঘুরপাক খেল তখন, তুষু চুন্নি নেয়নি তো? ওর দ্বারা এটাই সম্ভব, আগে থেকে এমন করে আসছে। আর এখন এটা নতুন কি? আমার সব প্রিয় জিনিসের দিকেই তো তার শুধু নজর যায়। নষ্টার নজর নিয়ে কেমনে বাঁচে ভাই? সামান্য পারফিউমকেও শেষে রেহাই দিল না। এরপর শার্ট প্যান্ট পরে বেরিয়ে আসলো। একবার ভাবলো কথা বলবে না তুষির সাথে, পর মুহূর্তেই মনে হলো যাওয়ার আগে অল্প কথা বলে যাওয়া উচিত। আবার কত মাস বাদে দেখা হবে কে জানে। পরীক্ষা চাপে 2 মাস আসবে না বলে মনস্থির করেছে তুষার। তবে এটা পুরোপুরি সত্যি বললে ভুল হবে। সত্যি তো হচ্ছে যে পর্যন্ত তুষি নিজে থেকে আসবে না বলবে ততদিন আসবে না সে। সবসময় তার কেন দেখার তৃষ্ণা থাকবে? তুষির কি ইচ্ছে করে না এইবার এর শেষ দেখেই তবে সে ক্ষান্ত হবে? তুষি নিজ থেকে যদি মনে না করে তার যতই আসার জন্য মন আকুবাকু করুক, কোনোভাবেই আসবে না, মানে আসবে না। সারাক্ষণ রুমে বসে বসে কি ছাইপাস পড়িস? এর থেকে পাঠ্য বই পড়লেও তো বেয়াদবি ভুলে জ্ঞান অর্জন করতে পারিস। পরীক্ষায় টেনে টুনে অনেক পাস করেছিস, এবার পারলে ভালো রেজাল্ট করার চিন্তাভাবনা কর। এই বলে তুষার বিছানায় একটু আরাম করে বসল। তুষার রুমে উকি দিয়েই দেখছিল হুমায়ুন আহমেদের মেঘ বলছে যাবো যাবো। বইটির দিকে এক দৃষ্টিতে পূর্ণ মনোযোগ দিয়ে পড়ছে তুষি। বই থেকে মুখ না তুলেই জবাব দেয় তুষি, এইসব বইয়ের মানে তুমি কিভাবে বুঝবে তুষার ভাই? পারো তো শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করতে। তুমি কখনো কাউকে চিঠি দিয়েছো? এই দেখো, এই বইটায় হাসান 2 লাইনের চিঠি এমনভাবে মনের মাধুরী মিশিয়ে লিখে, যা পড়ে তিতলি লজ্জায় মরি মরি হয়ে যায়। হায় কপাল, জীবনে একটা হাসানের যে বড্ড অভাব। খেয়ে তো কাজ নেই, আজাইরা সময় নষ্ট করে চিঠি লিখতে যাব। আমার সময়ের দাম আছে বুঝছিস? আমি কোথায় পড়ি জানিস? ঢাবিতে, যেটা তুষি স্বপ্ন হয়েও থেকে যাবে আজীবন। তুষি বইটা বিছানার পাশে রেখে দিয়ে তুষারের মুখের দিকে একবার তাকিয়ে জবাব দেয়, এই ঢং, ঢাবিতেই পড়।
আর কিছুতেই পড়। যদি একটা চিঠি না লিখতে পারো তাহলে এত পড়ে করলেটা কি? পড়ে দাম নেই, বুঝলে? এমন চিঠি লিখতে হবে, সেটা 1 লাইন হোক বা 10 লাইন, যে পড়বে সে যেন লজ্জায় নুয়ে পড়ে, মন কেমন কেমন করে, আর মুখে ফুটে উঠবে তৃপ্তির হাসি। তবেই তো সেটা হবে চিঠি। শুনেছিলাম হাসান বেকারত্বের জন্য তিতলিকে পায় না, ভার্সিটির এক লেকচারের সাথে হুট করে বিয়ে হয়ে যায়। আর তুই ভালোবাসার দেওয়া চিঠির কথা বললি। প্রথমে হয়তো তিতলি বিয়েটা মেনে নেয় না, তবে শেষে তো তিতলি নিজেও বিয়েটা মেনে নেয়, দুজনে এক হয়ে যায়। এবার বল, আমি কি হাসানের মতো ভুল করব? মোটেও না। এই ছোট জীবনে আমি নাদান এক বাচ্চা, এত বড় রিস্ক নিতে চাই না। তার মধ্যে শ্বশুরটা যে কঠোর, ওরে আল্লাহ! আমার ভবিষ্যৎ আমি নিজ চোখে হাসানকে দেখতে পাচ্ছি। আমার সামনে দিয়ে কেউ ছো মেরে প্রিয়তমাকে দিয়ে ভাগছে, এই আমি সময় নষ্ট করে তার জন্য লিখব চিঠি, আর সে আমাকে বেকার বলে অন্যের গলায় পরাবে মালা। এটা তো হতে দিব না। তাই বেকারত্ব ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসার প্ল্যান আমি এখন থেকেই করছি, যাতে তিতলিকে পেতে পারি। এরপর না হয় সারা জীবন চিঠি লিখে শোনাবো। নিরামিষ কোথাকার, যাও তো এখান থেকে। তুষার আবার বলা শুরু করলো, শোন, বইয়ে হাসান যেমন কখনো নিজের জন্য ভাবিনি, মারা যাওয়ার আগে পর্যন্ত অন্যের জন্যই ভেবে গেছে। এখন মানুষদের বেঁচে থাকার অধিকার নেই, এদের মরে যাওয়াই উচিত। ভালো হয়েছে হুমায়ুন আহমেদ হাসানের মৃত্যু দিয়েছে, বেশ হয়েছে। মরে যা শালা। এই, তুমি এত সব জানলে কিভাবে? তুমিও বই পড়ো? ম্যাজিক। পর মুহূর্তে একটু থেমে আবার পড়ল, আচ্ছা শোন, ভালোভাবে পড়াশোনা করবি, ফাঁকি অনেক হয়েছে, এবার পড়তে হবে। ভালো রেজাল্ট করলেই আমার মতো জামাই পাবি, নয়তো রিক্সাওয়ালা কপালে জুটবে, বুঝলি বেয়াদব? একসময় ঠিকই বুঝতে পারবি। উপন্যাস পড়বি, তবে অবসরে। জ্ঞান আমি দিতে আসিনি, আর দিতে চাইও না। একটু পর বের হব, আর কালকে বড়জোর ঢাকা চলে যাব। ভালো থাকিস, টেস্ট পরীক্ষাটা ভালো হওয়া চাই। টুসি যে কষ্ট হচ্ছে না এমনটা নয়, খুব কষ্ট হচ্ছে, খুব। তাই তো পড়া বই আবার নিয়ে বসেছে। সেই কখন থেকে সে ধরা গলায় শুধালো, আসলেই চলে যাচ্ছ? আবার আসবে কবে? তুষারের সহজ জবাব, তুই যখন আমায় কাছে ডাকবি তখন একবার ডেকেই দেখিস। মজা করো সব সময়, ধুর, ভালো লাগে না, যাও তো। এই বলে ব্যালকনিতে চলে গেল সে। চোখের পানি তুষারের সামনে অনেক কষ্টে সামলাতে পেরেছে, এখন আর পারল না। চোখের পানি যে কারো কথা শুনে না, নাক টানছে আর চোখের কোণ দিয়ে পানি পড়ছে। তার কেন কষ্ট হচ্ছে সে বুঝতে পারছে না। তার তো খুশি হওয়ার কথা, আজ থেকে কেউ আর বিরক্ত করবে না, জ্বালাবে না। তবে কেন মন খারাপ হচ্ছে? ওই বন মানুষ কি জাদু জানে? তুষার ফুপানি শুনে ঠোরজোড়া গোল করে বড় দম নিল। এই কয়েকটা দিন দুজনেই তো আর কম একে অপরের সাথে লেগে থাকেনি, কষ্ট তো হবেই। যতই হোক মায়া জড়িয়ে আছে। তুষার ভাবলো কাঁদো, যত ইচ্ছে হয় কাঁদতে থাকুক, তবে বারবার কেঁদে কেটে আমাকেই মনে করুক। রুম ত্যাগ করে তুষার মাকে তাড়া দিল। এখানে সে আর বেশিক্ষণ থাকতে পারবে না। অদৃশ্য এক দেওয়াল আস্তে পিষ্টে জড়িয়ে ধরবে, যেতে দিবে না। নূরজাহান রেডি হয়ে ড্রয়িং রুমে আসলেন। সবাই সেখানে আছে, ব্যাগ সব হাতে নিয়ে তুষার দাঁড়িয়ে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আজাদ হোসেন বলে, আমেনা, তোসি আম্মু কোথায়? তাকে যে দেখছি না, আমাকে কি বিদায় দিবে না? আমেনা বেগম তড়িঘড়ি করে চারপাশের খুঁজেও তুষিকে পেল না। অবশেষে তিনি ডাকতে ডাকতে দেখলো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মনমরা হয়ে। কি রে, ভাই চলে যাচ্ছে, আমরা সবাই ওখানে, তুই একা একা এখানে পড়ে আছিস কেন? আক্কেল জ্ঞান কবে হবে শুনি? ভাগ্নিকে যে চোখে হারায়, আর তুই এভাবে ঘরকুনো হয়ে বসে আছিস? একদমই সব বলা শেষ করলেন তিনি। তুষি বিরক্ত হয়ে জবাব দিল, কি সমস্যা মা? আমি তো এক্ষুনি যাচ্ছিলাম। আর এভাবে তোমার ভাঙ্গা ক্যাসেট না চালালে হয় না, সব সময় ঘ্যান ঘ্যান ভালো লাগে না। এই বলেই গটগট করে হাঁটা দিল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। এমনি তার সব কিছুই অসহ্য ঠেকছে, তার উপর মায়ের প্যানপ্যানানি বিরক্তকর। আমেনা বেগম ওর পিছু পিছু এসে জোরে জোরে চিল্লিয়ে উঠল, কি বললি তুই? এতবার বেড়েছিস, আমাকে বলিস আমি ভাঙা ক্যাসেটের মতো ঘ্যান ঘ্যান করি? অসভ্য, বেয়াদব হচ্ছিস দিন দিন। তুই আমাকে শেখাতে আসিস আমি তোর পেট থেকে হয়েছি নাকি তুই আমার পেটে? ফাজিল মেয়ে একটা। সবাই হাঁ হয়ে গেল।
এদের এহেন কাণ্ডে দেখে মা মেয়ে দুটোই এক ধরনের, কেউ কারোর থেকে কম না। একটি কথাও মাটিতে পড়তে দেয় না। গেটের কাছে সে একে সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠবে তারা। আজাদ হোসেন তুষির মাথায় হাত বুলিয়ে আদর করলেন। তুষিও জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তো সোমা, মন দিয়ে পড়াশোনা করা চাই, কোনো হেলা খেলা নয় পড়ার সাথে, ঠিক আছে? রেজাল্ট আমার মামুর মতোই ফাটাফাটি হওয়া চাই। মামা আগে বলো, তুমি আবার আসবে, ভালো লাগছে না। তুমি আসলে আমি কথা দিচ্ছি মন দিয়ে পড়বো। দৌড়ে আসা গলায় মিনমিনিয়ে বলে উঠল তুষি। আজাদ হোসেন মৃদু হেসে বলল, পাগলে মেয়ে, আমি তো আসবই, তা আবার বলতে। এহেন নাকামু দেখে তুষার মনে মনে বলল, ইহ ঢং, মামু আসলেই পড়বে, না হলে পড়বে না। আসলে আমি তো জানি তোর মনের খবর, তুই কোশমিন কালেও ঠিক মতো পড়বি না, উপন্যাস বই পড়ে ছ্যাঁকা খাওয়ার মোডে বসে থাকবি। আর আমি কি বোঝাতে চাই সেটা না বুঝে উল্টোটা বুঝে নিবি, এসবই হবে তোর দ্বারা। গাড়িতে উঠার আগে তুষির খুব নিকটে আসলো। এরপর কানে কানে ফিসফিসিয়ে মৃদু স্বরে বলে, এতটা কান্না না করে সব ইগো আর দূরত্ব ঘুচিয়ে একবার কাছে ডেকে দেখ। সব কিছু ছেড়ে ছুড়ে আমি আসতে বাধ্য, কোনো অহেতুক নিয়ম তখন মানব না। যদি তোর কান্নায় চোখের কাজল লেপ্টে যায়, তবে আমি কান্নাকে খুব ভালোবাসি। লেপ্টে যাওয়া চোখে কি আফিম মেশানো থাকে? তবে কেন সেই চোখে ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করে? শোন মেয়ে, তোকে খুব মিস করব। মনে পড়লে কবুতরের ঠোঁটে ছোট্ট একটা বার্তা পাঠিয়ে দিস। যদি তুই মন থেকে চাস, আমি বিদ্যুৎ গতিতে চলে আসব। আর হ্যাঁ, এই শহরে আমার আমানত রেখে যাচ্ছি, পারলে খুব যত্ন করে তার খেয়াল রাখিস, আগলে রাখিস। তুষির জবাব শোনার অপেক্ষা করল না তুষার। এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলল নিজ গতিতে। এদিকে সেই শান্ত স্বরে কথা বলাগুলো এখনো ভীষণ কানে বাজছে তুষি। ডুকরে কেটে দিল সে। অস্পষ্ট স্বরে বলে উঠল, তোমার আমানত এ শহরে খুব যত্নে থাকবে, কখনো তার খেয়ানত হবে না তুষার ভাই। তুষারের জিনিসে হাত দেবে এত বড় সাধ্বিকার। আমিও যে তোমাকে অনেক অনেক মিস করব তুষার ভাই। তুমি আমার থেকে পার পাবে না কোনোদিন। আমাকে জ্বালানোর জন্য তোমাকে আসতেই হবে, বারবার, চিরকাল। চারপাশে নিরিবিলি পরিবেশ, ফুরফুরে বাতাস বইছে আজ সকাল থেকে। কাল শেষ রাতের দিকে বৃষ্টি হয়, চারিদিকে ভেজা মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ আসছে নাকি। স্নিগ্ধ বৃষ্টিতে পরিবেশ হয়ে উঠেছে শীতল। সূর্যের মিষ্টি কিরণে বারবার জানান দিচ্ছে, এই দেখো কি সুন্দর মিঠা মিঠা রোদ উঠেছে। তোমরা সবাই গায়ে মাখো। মেঘগুলো আকাশের বুকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো ঘুম হওয়ার জন্য এর থেকে বেস্ট ওয়েদার আর একটাও হয় না। টুসিও ঘুমাচ্ছে বেশ আইস করে। ওট বলছি, ফাজিল মেয়ে স্কুলে যাওয়ার খবর নেই, শুধু ঘুমানোর ধান্দা। আর কত পরে পরে ঘুমাবি শুনি? উঠবি নাকি ঝাড়ু দিয়ে বাড়ি দিব? রিমির পা ধোয়া পানিও তো খেতে পারিস। তোর এই বয়সে তার কেমন সব দিক ফিটফাট, আর তুই সব দিকেই জঘন্য। রুমের কি অবস্থা? একজন লোক যদি আসে বলবে না এটা মানুষ থাকে, বলবে জঙ্গি থাকে। কবে শিখবি পরিপাটি? আমেনা বেগম একদমই বকবকানি বন্ধ করলেন। তুষি কান চেপে কাঁদো কাঁদো গলায় বলে, আল্লাহর দোহাই লাগে মা, বন্ধ করো তোমার ভাষণ। আমি অগোছালো সবসময় এমনই থাকবো। যার বউ হব সে পরিপাটি হলেই চলবে। এই আয়সী ভঙ্গিতে ঘুমোনো বেশিক্ষণ টিকল না তুষি। সকাল সকালে আমেনা বেগমের চেঁচামেচিতে তুষিকে অবশেষে উঠতেই হলো। চোখ মুখে তার একরাশ বিরক্তি নিয়ে ঘুমে ঢুলুঢুলু হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল সে। প্রায় 13 দিন পর আসছে স্কুলে যাবে। রিমি 2 দিন ধরে স্কুলে যাচ্ছে। তুষিকেও কত করে যেতে বলছে, তবু তার মনের বিপক্ষে যে স্কুলে যাওয়া সম্ভব হয়নি। মন যা বলে তার বিরুদ্ধে কোনো কাজ করার এত বড় সাধ্যি আছে কি কারো? তুষারে চলে যাওয়ার আজ 3 দিন হয়েছে। এই 3 দিন সারাক্ষণ একরাশ মন খারাপ নিয়ে তুষি রুমের ভেতরেই থেকেছে। যতই ভেবেছে ওই বন মানুষকে সে মনে করবে না, ততবারই বেশি বেশি মনে পড়েছে। পড়তে বর্ষার সময় কতবার যে খেয়ে হারিয়ে বসেছে তার হিসেব নেই। আজ তো জঙ্গলি ভূত, এ কি জাদু করলো তাকে। দূরে গেলে ইচ্ছে হয় পাশে থাকুক সারাক্ষণ, আর কাছে থাকলে এক বিন্দু সহ্য হয় না। মেজাজ চটে যায় এক সপ্তম আকাশ উপরে। সবসময় তুষারময় ভাবনায় স্কুলেও যেতে পারেনি সে। জুঁই কাল রাতে ইচ্ছে মতো ঝেড়েছে। এটাতে অবশ্য একটু কাজ হয়েছে, তাই রাতে জুঁইকে খুব ভালোভাবে আশ্বাস দিয়েছে আজ স্কুলে যাবে সে। রাতে যখন ঘুম আসতো না, আগের ঘটনা মনে করে একা একাই হেসে কুটি কুটি হতো তুষি। তুষারের বলা কথাগুলো যে যেমন ভঙ্গি করে বলতো, ঠিক সেইভাবেই তুষিও নিজে নিজেই নকল করে আওড়াতো।
এই বেয়াদব, দূরে যা। তুই কাছে আসলে কেমন কেমন যেন লাগে, সব উলটপালট হয়ে যায়। আবার কখনো বা তুষারের পারফিউম আর টি শার্ট পরে আয়নার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর মিনমিন স্বরে বলতো, এই দেখো তুষার ভাই, তোমার মতো জঙ্গলি ভূতের থেকে আমার গায়ে টি শার্টটি খুব ভালো মানিয়েছে। তোমার ইউজ করা টি শার্টে যে তুমি মিশে একাকার, তবে কেন আমি নতুনটা নিতে যাব? এবার বুঝলে কোন স্বাদে আমি এগুলো ফুলে নেই। এটা হচ্ছে আমার। এই টি শার্ট যখন পরি মনে হয় আমাকে তুমি দু হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছো। ইস, তুমি এত নির্লজ্জ কেন তুষার ভাই? আর পারফিউমটা গায়ে মাখলে মনে হয় তোমার গায়ের মিষ্টি সুবাস আমার গায়ে মেখে থাকে। এভাবে উল্টাপাল্টা ভাবতে ভাবতেই নিজেই লজ্জায় রাঙা হয়। আবার হুট করেই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর তুষির তখন মন যে অনেক আকুপাকু করে তুষারের কণ্ঠস্বর শুনতে। কল করবে করবে করেও কোনো সময় করতে পারে না সে। মনে কি যেন এক ভয় জেগে ধরে। তুষার ভাই রেগে মেগে বোম হয়ে যদি এক রাম ধমক দেয় তখন, অথবা বলে, এই তুষুর বাচ্চা, আমার সময়ের দাম আছে জানিস না? আমি কি তোর মতো অকাজে সময় নষ্ট করি? এই অসময় কেন তুই কল করলি? ভাই আমি ভীষণ ব্যস্ত, বাপের টাকা তোর মতো নষ্ট করি না, নিজে ইনকাম করি বুঝলি। রাজাকারের বংশধর, তোদের মতো আমার তো আর হারাম টাকায় চলতে ইচ্ছে করে না। সব আমার কষ্টের টাকা খুব দামি। কল করেছিস কেন সেটা বলে এক্ষুনি রাখ ফোন। মনে মনে হেসে উঠল তুষি। এইসব অহেতুক চিন্তা ভাবনা অটোমেটিক চলে আসার কারণে তুষির আর সাহসে কল দেওয়া হয়ে ওঠে না। মনে পড়ে যায় সেই কয়েকদিন সকাল ঘটনা। এতক্ষণ আয়নার সামনে বসে এভাবেই রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসেছে। আমেনা বেগমকে তাড়া দিল তুষি। মা, এই মা, টিফিন কি তুমি আজ দেবে নাকি রেখেই চলে যাব? আমার দেরি হয়ে যাচ্ছে মা। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বের হলো আমেনা বেগম। এরপর উত্তর দেয়, সকাল থেকে কি আমি বসে আছি? কাজ করছি, দেখতে পাচ্ছিস না? সেই কখন থেকে ডেকে চলছি তোকে। আর খবর কি আছে? বেয়াদব, দেরিতে উঠবি আবার আমাকে হুকুম করবি? সবাই মিলে তো আমাকে বুয়া পেয়েছিস, কাজের বুয়া। এই নে, খেয়ে উদ্ধার কর। কথাটি বলেই আবার রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দিলেন উনি। প্লেটে খাবার দেখে চোখ মুখ কুঁচকে গেল তুষি। সকালে একদম খেতে ইচ্ছে করছে না, আর প্রতিদিন তার মা জোর করে অল্প হলেও খাইয়ে ছাড়বে। তুষি জোর গলায় বলে, মা, কয়দিন বলে বোঝাবো তোমায়, সকালে খেতে ভালো লাগে না, তাও কেন বারবার এই কাজ করো তুমি? টিফিন দিলে দাও, না হলে গেলাম আমি। এই রিমির বাচ্চা, কি এত ডলাডলি করছিস মুখে? কখন হবে তোর? আমি কিন্তু চলে যাব, কুত্তা। কথা বলা শেষ হতেই মাথায় খুব শক্ত চোট পেল। সামনে তাকিয়ে দেখলো আমেনা বেগম রাগে গজগজ করছে। আর তার আর বুঝা বাকি রইল না চামচ দিয়ে মাথায়কে চাটি মারতে পারে। তুই গালি দিলি কেন? হ্যাঁ বল এখন। রিমি কখন উঠে আর তুই কখন উঠিস? সে খেয়াল তোর আছে? নবাবজাদি হয়েছিস। সকাল থেকে মেয়েটা পড়তে বসে, মাত্রই রেডি হতে গেল খেয়ে নে। আর তুই কি কি করলি শুনি? এতটা সকাল হয়েছে আবার আমার সামনে জোরে গালিও দিছিস, বেয়াদব। সব কটা দেখে দেখে ফাজিল হয়েছে মেয়ে আমার পেট থেকে। এই বলি তুষির মুখে খাবার পুড়ে দিলেন আমেনা বেগম। তুষি খাবার মুখে থাকায় কিছু বলতে পারছে না। ভাঙা রেকর্ড শুরু করে দিয়েছে। স্কুলে না যাওয়া পর্যন্ত বন্ধ হবে না যে তা বেশ জানে তুষি। তাই সে আপাতত মন দিয়ে খাচ্ছে আর মায়ের ঘ্যান ঘ্যান গিলছে। রিমি ওর আম্মুর সাথে বের হয়ে আসলো, বলল, এবার চল, আমার হয়েছে। নাজমা বেগম রিমিকে প্রশ্ন করে, দুজনে টিফিন বক্সটা নিয়ে যা। সকাল সকাল উঠে এমনি এমনি তো আর নাস্তা বানাইনি। আর ভাবি, আপনি তুষিকে কেন অনেক বকেছেন, এবার যেতে দিন। সবাই আদরে আদরে তো আস্ত বাদর বানিয়ে ফেলেছে, একটু শাসনও করতে পারি না। তার আগেই তো তোমরা হাজির। বাবা, চাচা, চাচির আশকারায় আলাদি হয়েছেন তিনি। আমেনা বেগম কথাটি বেশ হতাশ হয়ে বলে টিফিন বাক্সটা জুড়ে টেবিলে রাখলো। এরপর নিজের কাজে চলে গেল। রিমি তুষিও স্কুলের উদ্দেশ্যে বের হলো। পুলিশ লাইফ, স্কুলে পড়ে বিধায় প্রচুর নিয়মকানুন মেনে চলতে হয়। ছুটি গড়িয়ে আরও 4 দিন পার হয়েছে, তাই আজ তাকে জরিমানা দিতে হবে, নয়তো ক্লাসে প্রবেশ করতে পারবে না। রিক্সায় উঠে তুষি বলল, গণিত স্যার কি আজ আমায় দাঁড় করিয়ে রাখবে রে রিমি? তুই কি আজকের সব পড়া পারিস? আর এত সব পড়িস কেমনে ভাই? বোরিং লাগে না? রিমি শান্ত হয়ে উত্তর দিল, না, বরং মনে হয় হয়তো অনেক পড়া বাকি।
তাই পরতেই থাকি, ভালো লাগে। ঢং, এত পরে হবেটা কি শুনি? একটা ঝাঁকানাকা জামাই হবে। কথাটি বলেই খিলখিলিয়ে হেসে উঠল রিমি। তুষিও কম না, মুখ ভেঙচি কেটে জবাব দেয়, ঝাঁকানাকা জামাই পাওয়ার জন্য আবার পড়াশোনা, ভালো রেজাল্ট করতে হয় ভাই। দেখিস আমি এসব না করেও একদিন তোর সামনে জামাই নিয়ে ঘুরে তোকে এর সঠিক জবাব দিয়ে ছাড়বো। আমার মতো মোটামুটি ধরনের স্টুডেন্টও এক সুদর্শন বর পায়। কচু পাই কচু। রিমির বাচ্চা, তুই একটা মস্ত বড় খবিস। আর তুই রাবিশ। হুম করে হেসে তুষির দিকেই ঢলে পড়ল রিমি। এমন কিলঘুষি খুনসুটি করেই স্কুলে প্রবেশ করলো ওরা। রিমি সবসময় ফার্স্ট বেঞ্চেই বসে তার ফ্রেন্ডদের সাথে। তুষিকেও কত করে বলে সামনে বসতে, এতে কোনো লাভ হয় না। তার কথা, লাস্ট বেঞ্চে বসবো, উড়াধুরা চিল করব, জীবন তো একটাই। এদিকে তুষি ক্লাসে গিয়ে দেখলো মুখ গোমড়া করে লাস্ট বেঞ্চে বসে আছে জুঁই। দৌড়ে ঝাপটে ধরলো ও তুষি। জুঁই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে পড়ে, আমাকে ধরছিস কেন? আমি কে তোর? তুই জানিস যে একা একা আমার ক্লাস করতে ভালো লাগে না। কত দিন অযথা মাসে বসে থাকা যায়। আম্মুকে তোর জন্য হাজারটা মিথ্যা বলতে হয়। কেন স্কুলে যাব না, কি হয়েছে, যত সব ঢং করিস আমার সাথে। তুই কোন রাজ্যের রাজকুমারী যে তোর হাত পরে ধরে বলে করে আনতে হয়? ধুর সব, আমার থেকে একদম কথা বলবো না তোর সাথে। আজ আমি ভীষণ রেগে আছি। তুষি জানতো এমন কিছুই হবে, তাই খুবই ন্যাকামো করে উত্তর দেয়, জান বাবু আমার সোনা মোনা, খুব বেশি কষ্ট হয়েছে বুঝি। এই দেখ কানে ধরছি আর বলছি আমার ভুল হয়েছে, ক্ষমা করি দে। আর জীবনেও স্কুল মিস দিব না। তোকে কত করে বলেছি আপুর বিয়েতে আয়, এসেছিস? এহেনা কাণ্ডে জুঁই মুখ টিপে হাসলেও রাগ ভাগেনি। এমন ভাব নিয়ে অন্যদিকে বসে রইল। এদিকে তুষি বড় শ্বাস নিল। আজ বান্দরটাকে খুব করে অভিমান ভাঙাতে হবে। গত 7 বছর ধরে তুষি সব থেকে বেশি দোষ করে আর জুঁইয়ের রাগ ভাঙায়। খুব কাঠখোট্টা পোহাতে হয় জুঁইয়ের রাগ গলাতে। অতঃপর বলে, একবার কথা তো বল, এমন করিস কেন? তুই ছাড়া আমি কি অন্য কারোর সাথে মিশি? তবে তুই আজ কথা না বললে আমি সামনে চলে যাব রিমির কাছে, এই বলে দিলাম। জুঁই এখনো চুপ। তুষি পুনরায় বলল, ঠিক আছে চলে গেলাম। এই বলে ব্যাগ হাতে নিতেই জুঁই রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কুত্তা নতুন বান্ধবী বানাতে খুব শখ তাই না? আমিও দেখি আমাকে রেখে তুই কিভাবে পারিস। যা না, যা হোক। লাভ ইউ দোস্ত, আমি জানতাম তুই রেগে থাকতেই পারবি না। সোনা বেস্টু আমার, শোন কি হয়েছে, অনেক কথা বলার আছে, আগে বলতে দে, নয়তো আমার এই ছোট্ট পেটটা ফেটে বোম হয়ে যাবে। কথা শেষ করেই তুষি জুঁইকে জড়িয়ে ধরল। জুঁই বলে ওঠে, আমার অনেক কথা আছে জানিস। কালকে ওই নদীর রাস্তায় আমাকে বিরক্ত করেছে। একটি মানুষ এভাবেই ছ্যাঁচড়া কিভাবে হয় বলতে পারিস? কত মাস ধরে পিছু পিছু ঘুরছে, আমিও তো কম অপমান করলাম না, তবুও পিছু ছাড়ছে না। আরে ওইসব বাদ দে, একদিন এমন টাইট দিব না অন্য এলাকায় গিয়ে বাপ বাপ করবে শালা। দেখিস কত বড় সাহস, আবার বিরক্ত করা শুরু করেছে। চাপাবাজি গল্প কমা তুই। শুধু আমার সামনে যত পারিস বকবক করতে আর ঠিক গিরি দেখতে, সামনে গিয়ে কি কখনো কিছু বলতে পারিস? চুপ কর তো, বন মানুষের নামে আর বলতে হবে না। ওই দিন রাতে তুষার ভাইয়ের কি করেছি যখন দেখবে তখন বুঝবে তুষি কি জিনিস। কি করেছি শুনবি? শুনলে আমার সাহস দেখে মুখটা অটোমেটিক হা হয়ে যাবে তোর। খুব দুঃখ, শুধু তুই আমাকে চিনলি না, আমি নাকি ভয় পাই। সব বলছি তোকে, শোন। কথাটি বলেই তুষির সামনে তাকে ম্যামাস দেখে আবার বলল, এই যা দেখ ম্যাম চলে আসছে। এই গম্ভীর ডাইনির ক্লাসটা মন দিয়ে করে নেই, তারপর বলছি। আয় চুপচাপ বস। এরপর সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ল। এই ম্যামটা পড়া না হলে ভীষণ চেতে যায়। দাঁড় করিয়ে রেখে তো দেয়ই, মাঝে মাঝে কয়েক ঘা বসিয়েও দেন। সবসময় মুখটাকে গম্ভীর করে রাখে, মনে হয় জীবনে হাসতে জানে না। আশ্চর্য, জামাই কি তাকে ভালোবাসে না? এত সাংসারিক ঝামেলা আমাদের উপর কেন ঝাড়বে? আমাদের মতো নিরীহ মাঝখান থেকে ফেসে যায়। তার বাসায় গিয়ে আমরা কি ঝামেলা করে আসি? আজও ম্যাম যখন রিডিং পড়তে ব্যস্ত, টুসি তখন তুষারের ভাবনায় মত্ত। হুট করে একদিন পুরো শহরেই বৃষ্টি হচ্ছে।
সে একরাশ মন খারাপ নিয়ে খালি রাস্তায় পা ডুবিয়ে বৃষ্টিতে ভেজায় ব্যস্ত। চারপাশের কোনো দিকে এক বিন্দু খেয়াল নেই তার। তখনই প্রচণ্ড বেগে একটি বাইক এসে থামল তুষির পানে। বৃষ্টি দপার চোখে লাগায় চোখ খোলা রাখাও দায় পড়েছে। ঝাপসা ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখলো বেলি ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে একটি যুবক। দমকা বাতাসে তুষারের চুলগুলো এলোমেলো হয়ে চোখের সামনে চলে এসছে। কপাল কুঁচকে বারবার পলক ফেলছে বৃষ্টির পানি থেকে গাঢ় চোখগুলোকে বাঁচাতে। সাদা ভেজা শার্টে কি স্নিগ্ধ দেখতে তুষার ভাইকে। চোখগুলোতে আছে শুধু মায়া, ঠোঁটে তার মিষ্টি হাসি। এদিকে ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। তুষারকে দেখে সে থমকে দাঁড়ায়। লজ্জায় মরি অবস্থা। এই অবস্থায় দেখে তুষার সব দিকে বেদিকের খেয়েই হারিয়ে ফেলে। এরপর তুষির বাম হাতটি নিজের দখলে নিয়ে বেলি ফুলের মালা পরিয়ে গাঢ় চুমু খাচ্ছে। কোমর চেপে তুষিকে শূন্যে তুলে তুষির গলায় থুতনি ঠেকিয়ে গোল গোল করে ঘুরতে থাকে। আর সকাল আকাশ বাতাস নিরবিচ্ছিন্ন হয়ে ঝরে পড়া বৃষ্টিকে জোরে জোরে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।